আরো বাড়িয়ে দিয়েছে। এখন ঢাকা শহরে যদি একটা কিছু হয় সবাই বলে র করেছে। এখন র যে নাই এরকম অসম্ভব কিছু না, র তো আছে, বা আমরাই লিখেছি যে কিভাবে র শেখ হাসিনাকে বিভিন্ন সময় সহায়তা করে আমরা তো নিতে পারছি না। ধরেন 1978 সালের পরে, 78 বা 79 সালের পরে ওই অর্থে গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি কিন্তু হয় নাই। 1996 এর পরে শেখ হাসিনা যেটা করেছেন ওইটাতে আসলে আমাদের পানি পাওয়ার গ্যারান্টি কোনো ক্লজ ছিল না, পানি পাইও নাই। বাংলাদেশ একটি তালেবানি রাষ্ট্র হয়ে যাবে, বাংলাদেশ একটি আফগানিস্তান হতে যাচ্ছে, পরবর্তী আফগানিস্তান হতে যাচ্ছে, এই যে ওদের গণমাধ্যমের যে মিডিয়া, শেষ পর্যন্ত আপনার পশ্চিমবঙ্গের পুলিশ মানে বিবৃতি দিয়ে বলেছে যে এই ধরনের সংবাদ প্রচার আপনারা বন্ধ করেন। আমরা কিন্তু এই কথাটা কিন্তু অনেকদিন ধরেই ঢাকায় খুব প্রচলিত ছিল। ধরেন এই এই গণ অভ্যুত্থান বা এই রেভুলেশনের আগেও আমরা শুনেছি বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন জায়গায়, হয় না যে গণমাধ্যম কর্মীদের যখন নানা ধরনের টেবিল টক হয়, আমরা চা খেতে খেতে গল্প করি বা নানা ধরনের তথ্য শেয়ার আদান প্রদান করি, তখন কিন্তু একটা কথা বেশ ভালোভাবে প্রচলিত ছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি কখনো গণ অভ্যুত্থান বা সামরিক অভ্যুত্থান হয় উনাকে কেউ ধরতে পারবে না, কেন? ইন্ডিয়া তাই উনাকে এয়ারলিফট করে তুলে নিয়ে যাবে। এইরকম একটা কানাঘুষা ছিল বাজারে, এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা সেটাই দেখলাম যে এইরকম বড় একটা গণ অভ্যুত্থান হলো এবং অভ্যুত্থানে কিন্তু ওনাকে কেউ ধরতে পারলো না। উনি ঠিকই একটা হেলিকপ্টারে, সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতে গিয়েছেন এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে। ওই যে স্যার যেটা বললেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে আসা উচিত, এটা খুবই ভালো কথা, কারণ ভারত আমাদের বড় প্রতিবেশী, বড় বাজার, আমরা একটা ছোট দেশ, এবং ভারতের সঙ্গে যদি আমাদের সম্পর্কটা স্বাভাবিক হয় ভারতেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে, সেটা ফাইন্যান্সিয়াল সেক্টরেও হবে এবং জিও সিকিউরিটির জায়গা থেকেও। কিন্তু এই এই যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে কিন্তু ভারতকে এগিয়ে আসতে হবে। ভারতকে নিয়ে যে নানা, এখন যেমন আপনি যেটা বললেন যে বাংলাদেশে নানা ধরনের ঘটনা ঘটছে, কিছুদিন আগে রাতের বেলা কিন্তু ঢাকা শহরের থানাগুলিতে ব্যাপক গুলাগুলি হয়েছে। কারণটা হয়েছে যে বিক্ষুব্ধ জনতা গিয়ে থানা আক্রমণ করতে গিয়েছে এবং কোনো আপনার সুনির্দিষ্ট কোনো নির্দেশ দেওয়ার মতো কেউ নাই, আইজিপি নাই, ওনাকে পাওয়া যাচ্ছে না, পুলিশের কমিশনারকে পাওয়া যাচ্ছে না, ডিবির কর্মকর্তাদের পাওয়া যাচ্ছে না, থানায় শুধু ওসি বা এসআই কনস্টেবলরা আছেন। তো ওনারা কি করেছেন, যখন বিক্ষুব্ধ জনতা এসে হামলা করেছেন, পাল্টা গুলি ছেড়েছেন, ঢাকায় গুজব ছড়িয়ে গেল যে ভারতীয় গোয়েন্দারা থানাগুলিতে হামলা করা শুরু করেছে। এখন ওনারা কেন এই থানাগুলোতে হামলা করবেন? অনেকেই বলার চেষ্টা করলেন যে দেশটাকে অস্থিতিশীল করে এই করবেন ওই করবেন। এটা হচ্ছে যে ভারতের যে আচরণ বা ভারতকে নিয়ে আমাদের দেশের পার্টিকুলারলি এই আওয়ামী লীগের নেতা কর্মীদের যে কথাবার্তা, এটা না মানে ভারত সম্পর্কে সন্দেহটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এখন ঢাকা শহরে যদি একটা কিছু হয় সবাই বলে র করেছে। এখন র যে নাই এরকম অসম্ভব কিছু না, র তো আছে, বা আমরাই লিখেছি যে কিভাবে র শেখ হাসিনাকে বিভিন্ন সময় সহায়তা করেছে। আন্তরাষ্ট্রীয় সম্পর্কে কিন্তু এই জিনিসগুলো যদি আমরা একাডেমিক জায়গা থেকে বিশ্লেষণ করি, এগুলা অসম্ভব বা অস্বাভাবিক কিছু না। একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক থাকবে, একটা দেশ আরেকটা দেশকে, একটা রাষ্ট্রপ্রধানকে আরেকটা দেশের রাষ্ট্রপ্রধান গোয়েন্দা সহায়তা দিবেন, মিলিটারি সাপোর্ট দিবেন। এটা কি ইন্টার স্টেট আপনার যে কমিউনিকেশনে খুব একটা স্বাভাবিক প্র্যাকটিস, কিন্তু বাংলাদেশ ভারতের যে এই যে এই আচরণটা খুব একটা স্বাভাবিক না। কারণ শুরু থেকেই ভারতের ধরেন যে আওয়ামী লীগের প্রতি তাদের একটা সফট কর্নার আছে, বা আমরা বলি যে ইট ইজ ভেরি, দে হ্যাভ ভেরি গুড রিলেশন, ভেরি গুড কানেকশন। এখন এই ভারতকে কিন্তু এই জায়গায় থেকে বেরিয়ে আসতে হবে। ভারতের যে জিও সিকিউরিটি বা সেভেন সিস্টার্স, বা তার যে উনি স্যার যেটা বললেন যে এনার্জির যে তার একটা কানেক্টিভিটি দরকার, সবকিছু যদি ভারত এটা করতে চায় তাহলে কিন্তু বাংলাদেশের কোনো সুনির্দিষ্ট দল না, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক। এখন ধরেন বিএনপি, উদাহরণ দেওয়ার জন্য আমি বলছি যে সামনে একটা নির্বাচন হলো এবং সেখানে বিএনপি ক্ষমতায় আসলো, এবং সেখানে আবার ভারতের সঙ্গে বিএনপির খুব দহরম মহরম শুরু হলো। ধরেন সেই সম্পর্ক আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক কেউ ছাড়িয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু ভারতের নিরাপত্তা নিশ্চিত হবে না। আমি যেটা বলতে চাচ্ছি যে ভারত বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা পারস্পরিক আস্থার জায়গা তৈরি করতে হবে। এখন ধরেন আমরা ইউরোপে থাকি, ইউরোপীয় ইউনিয়ন আছে, এইখানে কিন্তু প্রথমে কিন্তু এই যে আমরা যে বর্ডারলেস একটা সোসাইটিতে থাকি, আমি ইচ্ছা হলে বেলজিয়াম বা ব্রাসেলস বা নেদারল্যান্ডে যেতে পারছি, ওরা আসতেছে, এখানে রাষ্ট্রীয় সম্পর্কের চাইতেও নাগরিকদের সম্পর্কটা কিন্তু আস্থার জায়গাটা তৈরি হয়েছে, তারপরে কিন্তু ওনারা এই ধরনের একটা পর্যায়ে গিয়েছেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা ভারতের বড় দেশ, ভারতের দায়িত্ব বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে, ধর ইনসার্জেন্সি, আমাদের হিলে একটা সময় ভারতের ভূমিকা ছিল, বা সেভেন সিস্টার ইনসার্জেন্সিতে আমাদেরও কিছু কিছু ভূমিকা ছিল। তো এই জায়গাগুলিতে যেমন পানি, ওরা যেমন এক দফা একচেটিয়া পানি প্রত্যাহার করছে আমাদের নদীগুলো থেকে,
হ্যাঁ, আমরা হয়তোবা আমাদের মতো করে নেগোশিয়েট করতে পারিনি আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার জন্য। আমাদের এই দিক দিয়ে যদি তাদের রেল করিডোর যায় বা ট্রান্সশিপমেন্ট যায়, সেটা আমাদের জন্য ফাইন্যান্সিয়ালি উপকার হবে। কিন্তু সেইটা আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমি আমার স্বার্থগুলো ইন্ডিয়া থেকে নিতে পারছি কি? কিন্তু আমাদের যেটা দেখা যাচ্ছে আমরা তো নিতে পারছি না। ধরেন ১৯৭৮ সালের পরে ৭৮ বা ৭৯ সালের পরে ওই অর্থে গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি কিন্তু হয় নাই। ১৯৯৬ এর পরে শেখ হাসিনা যেটা করেছেন ওটাতে আসলে আমাদের পানি পাওয়ার গ্যারান্টি কোনো ক্লজ ছিল না, পানি পাইও না। এই যে গঙ্গা নিয়ে যে তাদের যে একটা বিষয়, আমি জানি এটা ধরেন ওদের পানি নিয়ে তো ওদের তো পানি লাগে। আমরা যদি ধরেন একাডেমিক জায়গা থেকে বলছি, আবার বিবেচনা করি, ভারত তো ওদের পানি উজ্জ করে ওদের কৃষকদের দিচ্ছে, ওদের ইরিগেশনের জন্য ব্যবহার করছে বা হোয়াট এভার। এখন কিন্তু ওদেরকে কিন্তু লোয়ার যে ইয়েটা আছে আপনার স্ট্রিমে যে দেশগুলো আছে ওদের পানির যে প্রয়োজন আছে এটা তো তাদের বিবেচনা করতে হবে। যখন এই বিবেচনাগুলো করা হয় না তখনই কিন্তু রাষ্ট্র সম্পর্কে পারস্পরিক অবিশ্বাস, অনাস্থায় তৈরি হয়, যেটা বাংলাদেশে হয়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে ধরেন ১৯৭১ সালে কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের যে ভূমিকা, ভারতের যে সহায়তা, সেটা কিন্তু আমরা সবাই স্বীকার করি। কিন্তু ১৯৭১ সালের পরে কিন্তু ভারত আর কখনোই বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ায়নি। তারা ধরেন বরাবরই কিন্তু একটা আমি দেখেছি শাসক গোষ্ঠীর পক্ষে থেকেছে। বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক, এরশাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, জিয়াউর রহমান বা খালেদা জিয়ার আমলেও ছিল। এখন এখানে তো সম্পর্ক বিচ্ছিন্ন হবে না, সম্পর্ক অবশ্যই বজায় থাকবে, কিন্তু আপনি প্রায়োরিটি দিচ্ছেন কাকে? ধরেন ২০১৪ বা ২০১৮ নির্বাচনে আগে ভারতীয় সাবেক হাই কমিশনারদের আমরা যে ভূমিকা দেখেছি ঢাকায় এসে, সুজাতা সিং বা অন্যান্য তাদের যে ডিপ্লোমেটরা যে ভূমিকা রেখেছেন, বা ভারতের হাই কমিশনাররা যেই ভাষায় যে ভঙ্গিতে কথা বলেন, এখন আপনি বলতে পারেন পিটার হাসও তো বলেছেন, সেটাও তো গ্রহণযোগ্য না। ঠিক আছে, আমি দুটোই মেনে নিচ্ছি, পিটার হাসেরও ভূমিকা গ্রহণযোগ্য ছিল না, কিন্তু ভারতীয় হাই কমিশনারের ভূমিকাও কিন্তু গ্রহণযোগ্য ছিল না। যেই কারণে কিন্তু দেখবেন যে যেখানে ভারত বিরোধী মনোভাব আছে, আবার যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাবও কিন্তু আছে, সেটা যে নাই সেটা বলাই দেওয়া যাবে না। এই জায়গাটা আমার মনে হচ্ছে যে ভারতের আরেকটু আমার মনে হয় যে আরো কশাস সতর্ক হওয়া উচিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিরূপণের ক্ষেত্রে। যেমন ইদানিং এই যে আমাদের যে ঘটনাটা ঘটে গেল, ঘটে যাওয়ার পরে ভারতীয় গণমাধ্যমে কিন্তু গণহারে বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা পরিচালনা করা হচ্ছে, যে ওরা একদম বলছে যে বাংলাদেশে জঙ্গিবাদের অভ্যুত্থান ঘটেছে, বাংলাদেশ একটি তালেবানি রাষ্ট্র হয়ে যাবে, বাংলাদেশ একটি আফগানিস্তান হতে যাচ্ছে, পরবর্তী আফগানিস্তান হতে যাচ্ছে। এই যে ওদের গণমাধ্যমের যে মিডিয়া, শেষ পর্যন্ত আপনার পশ্চিমবঙ্গের পুলিশ মানে বিবৃতি দিয়ে বলেছে যে এই ধরনের সংবাদ প্রচার আপনারা বন্ধ করেন। এটা ধরেন ভালো, কিন্তু ওদের যে পুলিশের যে একটা বলেছে, প্রথম দিকে আমরা দেখেছি ছাত্রদের সাথে তাল মিলিয়ে তারাও মানে অনেক ডেমনস্ট্রেশন করেছে। ওদের দেশের অনেক শিক্ষার্থীরা তো আন্দোলন করেছেন আমাদের পক্ষে সপক্ষে, কিন্তু এই যে ওদের যে গণমাধ্যমগুলো মিডিয়াগুলো গুজব ছড়িয়েছে কিছু কিছু, ভালোভাবে যে বাংলাদেশে বলা হচ্ছে যে এখানে একদম রীতিমতো ইসলামপন্থীদের বিপ্লব হয়ে গেছে, বাংলাদেশ একটা ইসলামপন্থী দেশ হয়ে যাচ্ছে। আপনি দেখেন আজকে যে উপদেষ্টা পরিষদ হয়েছে, নিও লিবারেলরা এখানে সব আছেন। এখানে কিন্তু আপনি কোনো কট্টরপন্থী পাবেন না, ডানপন্থী বলেন বামপন্থী বলেন, মধ্যপন্থীরা আছেন এখানে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন। এবং আমি তো বললাম যে আমি এদের নিয়ে ওনাদের নিয়ে খুবই আশাবাদী, প্রাজ্ঞ বিজ্ঞ সম্মানিতরা আছেন আমাদের দেশে পরিচিত। আর ওই যে আমি যেটা বললাম বাংলাদেশ নিয়ে ভারতের অপপ্রচারটা একটু বন্ধ করতে হবে। ধরেন ভারতীয় গণমাধ্যম, ভারতীয় মুভিতে এখন বলা হয় ১৯৭১ সালে ভারত পাকিস্তানের যুদ্ধ। এটা তো ধরেন এটা বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ, ভারত পরবর্তীতে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। অ্যাটলিস্ট ওরা লিখতে পারে যে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ইন 1971 was supported by India বা লেটলি জয়েন্ট বাই ইন্ডিয়া। এখন ওরা এই যে ন্যারেটিভটা যে তৈরি করতেছে যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, তখন তো ধরেন স্বাভাবিকভাবেই বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যদি বলি, তারা তো আসলে বিব্রত হবেন। তো এই জায়গাটায় আমি মনে করি যে আপনি যে কথাটা বললেন যে শেখ হাসিনাকে নিয়ে ভারত কি করবে শেষ পর্যন্ত, আমার কাছে মনে হয় যে জয়শঙ্কর আজকে দেখেছেন যে একটা বিবৃতিও দিয়েছে এই ব্যাপারে, মানে তারা কেন রেখেছে, কিভাবে রেখেছে, এবং যুক্তরাজ্যের সাথে কি কথা হচ্ছে, যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রীর সাথে কথা হয়েছে ওনার শেখ হাসিনার আশ্রয়ের বিষয়ে। হয়তো বা চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে অন্য কোনো একটা দেশে পাঠিয়ে দেয়ার,
কিন্তু আমরা যেসব অসমর্থিত সূত্রে জেনেছি যে যুক্তরাজ্য তাকে আসলে নিতে রাজি হচ্ছেন না বা যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে এরকম কথাবার্তা শুনতেছি। কিন্তু দীর্ঘমেয়াদে যদি উনি শেখ হাসিনাকে আশ্রয় দেন বা ওনারা মানে ইন্ডিয়াতে যদি ভারতে থাকেন, আমার মনে হচ্ছে এটা বাংলাদেশ ভারতের সম্পর্কে এক ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ এত বড় একটা বিপ্লব হয়ে গেল, একটা গণ অভ্যুত্থান হয়ে গেল এবং এটা একটা অরাজনৈতিক এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই অভ্যুত্থানের প্রতি সমর্থন ছিল বলে আমার মনে হয়। শুধু এটা রাজনৈতিকভাবে বিবেচনা করলে হবে না। আমি এই অভ্যুত্থানে আওয়ামী লীগের অনেক সমর্থককে যেতে দেখেছি। আমাদের যারা পরিচিত বন্ধু বা আত্মীয়-স্বজন আছেন যারা এই নৌকা মার্কায় ভোট দেন তারাও কিন্তু গিয়েছেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই বড় বৃহৎ বিপ্লবটাকে বিবেচনা করে ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া, বাংলাদেশে ফিরিয়ে দেওয়া। কারণ কোনো কারণে যদি আমার কাছে কেন যেন মনে হচ্ছে, যেটা হয়তোবা খুব একটু আমার কথাটা কঠোর মনে হতে পারে, আহ, এটা এখন কোন পর্যায়ে যায় শেখ হাসিনার বিষয়টা, আওয়ামী লীগের বিষয়টা, এটা কোন এখন ভারত সেই ঝুঁকি নিবে কিনা, ওনাকে ভারতে রেখে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করা ভারতের জন্য কঠিন হয়ে যাবে আমি মনে করি। জি। সেই জায়গায় অসংখ্য ওনাকে ভারতে না রেখে আমাদের যে ভারত বাংলাদেশের সম্পর্কটা যদি তারা আবার পুনর্গঠনের উদ্যোগ নেয়, তাহলে আমার মনে হয় যে সেটা ভালো হবে আর কি।